ত্রিভুজ ও চতুর্ভুজ গণনার ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এই ক্লাসটা শুরু করার আগে আপনাদের একটা আপনাদের প্রতি একটা নির্দেশনা আছে। নির্দেশনাটা হইল, ত্রিভুজ এবং চতুর্ভুজ গণনা যদি প্রিলি পরীক্ষায় আসে বা রিটেন পরীক্ষায় যদি আসে, এটা সবার শেষে অ্যান্সার করবেন, একদম সবার শেষে এই প্রশ্নটা। ত্রিভুজ এবং চতুর্ভুজ গণনা এটা আগে এক কথা পাজল টাইপের যে কোনো প্রশ্নই প্রথমে অ্যান্সার করা যাবে না। প্রথমত এটা। দ্বিতীয়ত, ত্রিভুজ এবং চতুর্ভুজ গণনার প্রশ্ন সলভ করতে গিয়ে প্রথমবারে যদি হিসাব করে দেখলেন মিলে গেছে, তাহলে দাগাবেন। দ্বিতীয়বার যদি প্রথমবার যদি না মেলে, ওই প্রশ্নের আর উত্তর করারই দরকার নাই। প্রথমবারে যদি আপনার হিসাব না মেলে, ওই প্রশ্নের উত্তর করারই দরকার নাই, কারণ ওই প্রশ্নের উত্তর করলে নেগেটিভ মার্কস পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? তো আমরা দেখি বিগত বিসিএস পরীক্ষাগুলোতে কিরকম প্রশ্ন আসছে। খুব একটা যে প্রশ্ন আসে তেমন না, আর যে প্রশ্নগুলো আসে খুবই সোজা। বিগত বিসিএস পিলি পরীক্ষার মধ্যে 48তমতে একটা প্রশ্ন আসছে, 48-এ আসছে, 47-এ আসছে। 48 এবং 47-এ যে দুইটা প্রশ্ন আসছে, 47-এর প্রশ্ন, 44-এর প্রশ্ন, 35-এর প্রশ্ন, এই প্রশ্নগুলো আমার স্লাইড থেকে হুবহু কমন আসছে। আমার স্লাইড থেকে হুবহু কমন আসছে 48তম প্রশ্নটা আর এই যে 35তম প্রশ্নটা কিন্তু একই, শুধুমাত্র একটা দাড়ি ছিল না। তো মজার ব্যাপার হচ্ছে, এই প্রশ্নগুলো সলভ করার জন্য আমি শর্ট ট্রিক্স শিখাইতাম। শর্ট ট্রিক্স মানে শর্টকাট শিখাইতাম, যেগুলো কিভাবে আপনারা হিসাব করবেন। তো 48তম বিসিএস এ যখন এই প্রশ্নটা আসলো, তখন দেখলাম আমার অনেক স্টুডেন্টই সেই শর্টকাটে করতে গিয়ে এটা ভুল দাগায় আসছে। তো তখন থেকে আমি শর্টকাট বাদ দিয়ে দিছি, যে শর্টকাট আর শেখা যাবে না। কারণ এগুলো কোনো শর্টকাটই হয় না। শর্টকাট জিনিসটা কি? ধরেন আপনি একটা নিয়ম শিখলেন, ওই নিয়মে কয়েক কয়েক টাইপের বা কয়েক ধরনের হিসাব করা যায়, তাহলে আপনি সেই শর্টকাটটা শিখবেন। এখন ব্যাপারটা হলো, আপনি এটার জন্য একটা শর্টকাট শিখলেন, মানে এই শর্টকাটটা শুধু এটার জন্যই প্রযোজ্য, এই শর্টকাটটা এইটার জন্যই প্রযোজ্য। তাহলে এই শর্টকাট যদি এটার জন্যই প্রযোজ্য হয়, তাহলে এটার উত্তরটা মুখস্থ করে ফেলেন। মানে শর্টকাট মুখস্থ করার থেকে তাহলে এটার উত্তর মুখস্থ করে ফেলেন, তাই কি না? যেমন এটার জন্য যে শর্টকাট শুধু এটার জন্যই, তো এই জন্য শর্টকাট ফলো করার থেকে তাহলে এটার উত্তর মুখস্থ করে ফেলেন, এটা বেটার। এই জন্য আমি কোনো শর্টকাট দেখাবো না, আমি হিসাব করা দেখাবো। কিভাবে হিসাব করে বের করবেন, কিভাবে হিসাব করা যায় সেটা আমি দেখাবো। কোনো শর্টকাট এখানে আমি দেখাবো না। আমি আগে পড়াইতাম, কিন্তু 48-এর পর আমি আর পড়াই না। দেখছি এখানে স্টুডেন্টরা ভুল করতেছে। যেহেতু স্টুডেন্ট ভুল করতেছে, কারণ হুবহু তো কমন আসবে না, কমন না আসলে বাদ। তো চলেন আমরা শুরু করি। আজকে দুইটা টপিক পড়বো, ত্রিভুজ গণনা আর চতুর্ভুজ গণনা। আচ্ছা দেখেন তো, চতুর্ভুজ গণনার কোনো প্রশ্ন আসছে? চতুর্ভুজ গণনার কোনো প্রশ্ন আসছে? চতুর্ভুজ গণনার কোনো প্রশ্ন আসে না। চতুর্ভুজ গণনার রিটেনও খুব একটা প্রশ্ন আসে না, মাঝে মধ্যে একটা দুইটা আসে। তো চলেন আমরা শুরু করি। এই যে এখানে এই যে ত্রিভুজটা দেখা যাচ্ছে, এখানে মোট কতটি ত্রিভুজ আছে আমরা এটা গণনা করব। আমরা এটা গণনা করব। তো দেখেন, এটা যদি আমরা হিসাব করি, এখানে নাম্বারিং করি, 1 2, 1 2, তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 3 হয়। ঠিক আছে, আমি এই শর্টকাটটা ফলো করতে পারি যদি এরকম আড়াআড়ি ভাবে এরকম যদি রেখা থাকে, আমি এরকম নাম্বারিং করতেছি 1 2, তাহলে 1 আর 2 যোগ করলে 3, তার মানে এখানে ত্রিভুজ আছে 3টা। তো আমরা একটু দেখি তো ত্রিভুজ 3টা কিভাবে হয়। এই একটা ত্রিভুজ, তাই না? এই একটা ত্রিভুজ, আবার এই যে একটা ত্রিভুজ, কটা হলো? 2টা। আবার পুরোটাই একটা ত্রিভুজ, টোটাল 3টা ত্রিভুজ আছে। তো এইটা আমরা আরেকটা হিসাব করতে পারি আরেকটা ভাবে, সেটা হলো 1 আর 2 এরকম যদি নাম্বারিং করি, এখানে একটা এখানে 2টা, এই 2টা যদি যোগ করে দেই, তাহলে 3 আসতেছে, 3টা ত্রিভুজ হয়। তো এখন দেখি যে এইভাবে আরো কিছু হিসাব করা যায় কিনা। যেমন এই প্রশ্নটা, এটা যদি নাম্বারিং করি 1 2 3, 1 2, আজকের ক্লাসে কেউ লজিক খুঁজবেন না প্লিজ। আজকের ক্লাসে কেউ লজিক খুঁজবেন না। যারা লজিক খুঁজবেন, আমি তাদেরকে বলবো আপনারা এবার হিসাব করবেন। ভাই এখানে কোনো লজিক নাই, এখানে চিত্র গণনা করা। ধরেন কেউ একজন এরকম করে একটা চিত্র অঙ্কন করলো। ধরেন এরকম করে একটা চিত্র অঙ্কন করে বললো, ধরেন এই যে এখানে এরকম করে একটা চিত্র অঙ্কন করে বললো,
তারপরে ধরেন এইদিকে একটা, মন চাইছে এরকম করে অঙ্কন করছে, ধরেন মন চাইছে যে এই এরকম করছে, যে এখানে ত্রিভুজ কয়টা আছে, বা এই চিত্রে কোনো লজিক আছে, এখানে কয়টা ত্রিভুজ আছে, এখানে কোনো লজিক আছে, আপনি দেখে দেখে গুনে গুনে বের করবেন। এখানে কোনো লজিক নাই। আমার কথাটা বুঝতে পারছেন? এখানে কোনো লজিক নাই। এই চিত্র গণনার ক্ষেত্রে লজিক খুঁজে লাভ হবে না। এখন যারা লজিক খুঁজতেছেন, তাহলে লজিক বাদ। এবার আপনি হিসাব করেন, এই যে শুধু এক, এটা একটা ত্রিভুজ না? শুধু এক, এটা একটা ত্রিভুজ। শুধু দুই, এটা একটা ত্রিভুজ না? শুধু দুই যে ঘরে নামটা দিছি, এটা একটা ত্রিভুজ। শুধু তিন, এটা একটা ত্রিভুজ, তাই না? তাহলে একটা মানে আমি যে নাম করছি, নামকরণ করছি, এক দুই তিন দিছি, তাহলে এক মিলে একটা ত্রিভুজ, দুই মিলে একটা ত্রিভুজ, তিন মিলে একটা ত্রিভুজ। আচ্ছা, এবার দেখেন তো, এক এবং দুই মিলে একটা ত্রিভুজ হয় না? এক দুই মিলে একটা ত্রিভুজ হয় না? তাহলে এবার এক দুই মিলে একটা ত্রিভুজ, এক দুই মিলে একটা ত্রিভুজ। আবার দুই তিন মিলে একটা ত্রিভুজ না? দুই তিন মিলে একটা ত্রিভুজ হয় কিনা দেখেন তো, দুই তিন মিলে একটা ত্রিভুজ হয়। আবার দেখেন এক দুই তিন পুরোটা মিলে একটা ত্রিভুজ, এক দুই তিন পুরোটা মিলে একটা ত্রিভুজ। এটা কি করলাম, আমি গণনা করলাম, এখানে কোনো লজিক নাই, কোনো লজিক নাই। তাহলে কয়টা ত্রিভুজ হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাহলে ত্রিভুজ আছে ছয়টা। এরকম করে গণনা করতে পারেন। তবে এটার একটা শর্টকাট এরকম হয়, আমি একটু আগে দেখলাম যে এক আর দুই যোগ করলে তিন হয়, ত্রিভুজ তিনটা। তাহলে এখানেও যদি আমরা এক দুই তিন যোগ করি, তাহলে কত হয়? ছয় হয়, ত্রিভুজ ছয়টা। আমি গণনা করে দেখছি ত্রিভুজ ছয়টা আছে। আমি গণনা করে দেখতেছি ত্রিভুজ ছয়টাই আছে। তার মানে যদি এইভাবে চিত্রটা দেখেন, আমি বলতে পারবো না এই অঙ্কের জন্য এই সূত্র। চিত্রটা দেখেন, এই ধরনের চিত্রের ক্ষেত্রে, এই ধরনের চিত্রের ক্ষেত্রে আমরা এরকম নাম্বারিং করে যদি যোগ করে দেই, তাহলে আমরা টোটাল ত্রিভুজ পেয়ে যাচ্ছি। নাম্বারিং করে যদি যোগ করে দেই, তাহলে টোটাল ত্রিভুজ পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কয়টা ত্রিভুজ হবে? এখানে কয়টা ত্রিভুজ হবে? এক দুই তিন চার। তাহলে এক দুই তিন চার আপনারা যোগ করে দেন, এক যোগ দুই যোগ তিন যোগ চার, যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে এখানে 10টা ত্রিভুজ আছে। তাহলে এখানে 10টা ত্রিভুজ আছে। হ্যাঁ, এই যে আমি এখন একটা শর্টকাট দেখাইলাম, এই শর্টকাটটা ফলো করা যায়। কেন যায়? কারণ এইরকম যোগ করে এই ধরনের চিত্রের হিসাবটা বের করা যাচ্ছে। এই ধরনের চিত্রের হিসাব বের করা যাচ্ছে, তাইলে আপনি এইটা শর্টকাট আপনি ফলো করতে পারেন। হ্যাঁ, আপনি বলতে পারেন চণ্ডীদাস, আপনি এইভাবে বলতে পারেন। আপনি প্রয়োজনে এটা দিয়ে হচ্ছে দুই একটা কবিতা টবিতা লিখে ফেলতে পারেন, অসুবিধা নাই। এবার আসেন, তাহলে দেখেন, এই যে যোগ করলে টোটাল ত্রিভুজ পেয়ে যাচ্ছেন। কিভাবে? আপনারা যদি এইরকম করে রেখা অঙ্কন করেন, এরকম করে যদি অঙ্কন করেন। আচ্ছা, মানে কোণ থেকে বিপরীত বাহু বরাবর, কোণ থেকে আরেকটা বাহুর উপর, মানে শীর্ষ থেকে আরেকটা বাহুর উপর গেছে। এবার আচ্ছা, 10 কিভাবে হইলো? আমি আর শর্টকাট দেখাবো না বাবা, এই ধরনের রিস্ক নেওয়া যাবে না। 10 কিভাবে হইলো দেখেন, এই যে এক, এইটা একটা ত্রিভুজ। দুই, দেখেন শুধু দুই, যে দুই যেটার ভিতরে লিখছে ওইটা একটা ত্রিভুজ। শুধু তিন লিখছে ওইটা একটা ত্রিভুজ। শুধু চার লিখছে ওইটা একটা ত্রিভুজ। আবার এক এবং দুই মিলে একটা ত্রিভুজ। আবার দুই এবং তিন মিলে দেখেন এটা মিলে একটা ত্রিভুজ হয়। এই যে এটা মিলে একটা ত্রিভুজ, আমি যে এই যে দাগ দিলাম এটা একটা ত্রিভুজ, মানে দুই এবং তিন মিলে একটা ত্রিভুজ। আবার তিন এবং চার মিলে একটা ত্রিভুজ। হয় কি না? হয়। তাহলে আমরা দুই, প্রথমে একটা একটা করে নিলাম, এরপরে দুইটা দুইটা করে নিলাম, এবার তিনটা তিনটা করে নেই। তো দেখেন তো, এক দুই তিন এটা মিলে একটা ত্রিভুজ হয় না? এক দুই তিন মিলে একটা ত্রিভুজ, হয় কি না? তাহলে এক দুই তিন মিলে একটা ত্রিভুজ। আবার দেখেন, এই যে দুই তিন চার মিলে একটা ত্রিভুজ হয় না? তিনটা তিনটা করে নিয়ে এবার, দুই তিন চার মিলে একটা ত্রিভুজ, দুই তিন চার মিলে একটা ত্রিভুজ হচ্ছে। এরকম করে আপনাদেরকে গণনা করতে হবে। গণনা করে দেখেন 10টাই হবে। আবার চারটা মিলে, এক দুই তিন চার পুরোটা মিলে একটা ত্রিভুজ, কয়টা হলো টোটাল? কটা হয়েছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, হয়েছে 10টা। তাহলে এইভাবে গণনা করবেন, এইভাবে গণনা করবেন। আবু হোসেন, এক দুই চার বাদ পড়ছে। আচ্ছা, এক দুই আর এই চার, মানে এই চিত্রে, এই চিত্র এর সাথে চার নাম, শুধু 4 নম্বর চিত্রটা মিলে কি ত্রিভুজ হবে? একটা ত্রিভুজ হবে? বলেন। এই এক দুই মিলে হইলো এক দুই চার, এটা কি ত্রিভুজ হবে?
হবে তো না, পাশাপাশি থাকতে হবে না। এগুলোর একটাই কাজ, শুধু গণনা করবেন। আচ্ছা এবার আসেন, এইখানে এবার কয়টা ত্রিভুজ, এইখানে এবার কয়টা ত্রিভুজ, এই উপরে একটা, নিচে দুইটা, এখানে ত্রিভুজ দুইটাই আছে, এখানে ত্রিভুজ দুইটাই আছে। এই যে এটা একটা ত্রিভুজ, পুরোটাই একটা ত্রিভুজ, মানে এক দুই কিন্তু ত্রিভুজ না, দুই যার ভিতরে মার্ক দিছি এটা কিন্তু চতুর্ভুজ, দুই দুই যার ভিতরে লিখছি এই চিত্রটা হলো চতুর্ভুজ, এই যে এটা চতুর্ভুজ, এটা কি, এটা চতুর্ভুজ, দুই যার ভিতরে লিখছি এটা হলো চতুর্ভুজ। তাহলে এক একটা ত্রিভুজ, এক এবং দুই মিলে একটা ত্রিভুজ, এক একটা ত্রিভুজ, এক এবং দুই মিলে একটা ত্রিভুজ। ওকে, আচ্ছা তাহলে এখানে দুইটা ত্রিভুজ। কিন্তু যদি এরকম থাকে তখন আমরা কি করব, এইখানে আমরা একটু শর্টকাট ফলো করতে পারি। শর্টকাটটা কিরকম, শর্টকাটটা কিরকম, শর্টকাটটা হইল, দেখেন এখানে কয়টা ত্রিভুজ আছে, আপনি প্রথমে গণনা করতে পারেন এইভাবে, এক দুই তিন চার, এরকম নাম্বারিং করতে পারেন। এবার নাম্বারিং করে আপনি হিসাব করেন, শুধু এক একটা ত্রিভুজ, শুধু দুই একটা ত্রিভুজ, তিন এটা কি ত্রিভুজ, তিন কিন্তু ত্রিভুজ না, এটা চতুর্ভুজ, চার এটা ত্রিভুজ না, এটা চতুর্ভুজ। এবার দুইটা দুইটা করে নেই, এক এবং দুই মিলে একটা ত্রিভুজ, এক এবং দুই মিলে একটা ত্রিভুজ হয়, তাই না? আবার দেখেন এক এবং তিন মিলে একটা ত্রিভুজ হয় না, এই যে এটা পুরোটাই একটা ত্রিভুজ, এক তিন মিলে একটা ত্রিভুজ। ওকে, আবার দেখেন দুই এবং চার মিলে একটা ত্রিভুজ হয়, এই যে দুই চার মিলে একটা ত্রিভুজ। তিন চার কিন্তু ত্রিভুজ হবে না, তিন চার এটা এটা কিন্তু একটা চতুর্ভুজ হয়ে যাবে, তিন চার এটা একটা চতুর্ভুজ হয়ে যাবে, তিন চার এটা একটা চতুর্ভুজ হয়ে যাবে। আবার এক দুই তিন চার পুরোটাই একটা ত্রিভুজ, এক দুই তিন চার পুরোটাই একটা ত্রিভুজ। তাহলে মোট কয়টা হইলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে মোট ত্রিভুজ ছয়টা, মোট ত্রিভুজ ছয়টা। এবার আসেন এটাকে আমরা একটু ভিন্নভাবে হিসাব করি, একটু আমরা ভিন্ন, সাতটা হয় কিভাবে, ছয়টা হবে। আমরা এবার যদি শর্টকাটটা একটু ফলো করি, আমি সবগুলো শর্টকাট দেখাবো না, কারণ এই শর্টকাটটা দিয়ে আপনি অনেকগুলো করতে পারবেন। দেখেন তো, আপনি যদি নাম্বারিং করেন, নাম্বারিং করেন, ধরেন যে এই বাহুটা নাই, ধরেন যে এই বাহুটা নাই, তাহলে ত্রিভুজ কয়টা হইতো, তাহলে ত্রিভুজ কয়টা হইতো, এই যে এক দুই, তাহলে এক আর দুই যোগ করেন কত হয়, তিন, তিন হইতো না, তিন হইতো না, তিন হইতো। অথবা আপনি একটা কাজ করতে পারেন, আমি একদম শর্টকাট দেখাই, হ্যাঁ একটা শর্টকাট দেখাই, আমি নাম্বারিং করি, এই রেখার উপর নাম্বারিং করি এক দুই, দেখেন তো ধরেন এইটুকু নাই, এইটুকু নাই, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা যদি বাদ দেই, এই যে এক দুই, এখানে ত্রিভুজ কয়টা, এক যোগ দুই সমান তিন। আচ্ছা এবার দেখেন, এবার ধরে নেন এই বাহুটা নাই, তাহলে এবার নাম্বারিং করেন এক দুই, এক দুই, তাহলে এক দুই যোগ করলে কত হয়, তিন, তাহলে এখানেও ত্রিভুজ তিনটা, তাহলে এখানেও তিনটা এখানেও তিনটা, তাহলে তিন যোগ তিন ছয়টা। এই শর্টকাট দিয়ে আমি আরো কিছু অঙ্ক করি, আরো কিছু প্রবলেম সলভ করি, তাহলে আরাম লাগবে, কারণ এই টাইপের প্রশ্ন সবগুলো আপনারা হিসাব করে বের করাটা আপনাদের জন্য টাফ হয়ে যাবে। যেমন দেখেন এইখানে ত্রিভুজ কয়টা আছে টোটাল, এটা হিসাব করাটা খুব টাফ হয়ে যাবে, শুধু টাফ না, এটা হিসাব, এটা এখান থেকে হিসাব করে আপনি নিশ্চিত বলতে পারবেন না যে আমার হিসাব সঠিক। মানে এখান থেকে যদি আপনি গুনে গুনে হিসাব করেন যে কতগুলো ত্রিভুজ আছে, মানে বাসায় বসে হিসাব করে কতগুলো ত্রিভুজ আছে, আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না। পরীক্ষার হলে তো আরো বলতে পারবেন না, পরীক্ষার হলে আরো বলতে পারবেন না, পরীক্ষার হলে তো অসম্ভব ব্যাপার। তাহলে আমরা কি করব, এই রেখার উপরে নাম্বারিং করি এক দুই তিন চার, যোগ করলে কত হয়, এক দুই তিন চার যোগ করলে কত হয়, দশ, তাহলে এখানে দশটা। আবার এই যে এক দুই তিন চার, এক দুই তিন চার যোগ করলে কত হয়, দশ, তাহলে এখানে দশটা। তারপরে এক দুই তিন চার যোগ করলে কত হয়, দশ। তাহলে আমি দেখেন এই যে ভূমির সমান্তরালে যে রেখাগুলো আছে, এই সমান্তরাল রেখার উপর নাম্বারিং করতেছি, নাম্বারিং করে আমি হিসাব করলাম, তাহলে এই যে দশ দশ দশ, তিনটা দশ যোগ করে দেন,
কত হইলো? 30। এখন আপনাদের যদি কারো যদি এটা বিশ্বাস না হয়, আমি হিসাব করতে পারবো না, আপনারা এখন বসে বসে এটা হিসাব করেন। বসে বসে হিসাব করে যদি দেখেন যে 30টার বেশি হয়েছে বা 30টার কম হয়েছে, তাহলে আমাকে জানাইন, আমি তাহলে এই শর্টকাটটা বাদ দিব। তবে 30টার কমও হবে না, বেশি হবে না, এটা আমি 100% নিশ্চিত। তাহলে আমরা হচ্ছে তাহলে আমরা হচ্ছে এখানে হিসাবটা করলাম কিভাবে? ভূমির সমান্তরালে যে রেখাগুলো থাকবে সেটার উপর নাম্বারিং করব। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। হেই, আমি কখন বলছি এগুলো ত্রিভুজ না চতুর্ভুজ না? আমি কখন বলছি এটা? এই যে দুই, দুই মানে কি? এই যে দুই বলতে দেখেন, আমি যে এই যে নিচের যে দুই যে আমি মার্ক করছি, এই যে দুই মার্ক করছি, এই দুই দ্বারা বুঝাইছি এই যে এটা পুরোটা, এটা পুরোটা দেখেন তো, এই দুই পুরাটাই ত্রিভুজ না একটা? আমি যে দুই বলছি, এই দুই নিচের দুই যেটা বলছি, হ্যাঁ, দুই শুধু শুধু যদি আমি এইটুকু হিসাব করতাম, মানে শুধু এইটুকু হিসাব করলাম, এটা চতুর্ভুজ। কিন্তু আমি দুই হিসাব করছি একদম শীর্ষ থেকে শুরু করে, শীর্ষ থেকে শুরু করে, তাহলে এটা তো একটা ত্রিভুজ হয়ে গেল না? তাহলে চলেন এইভাবে আমরা আরো কিছু প্রবলেম সলভ করি। এবার দেখেন, এবার দাঁড়িয়ে আবার আছে, ভূমির সমান্তরালে দাঁড়িয়ে আছে, ভূমির সমান্তরালে দাঁড়িয়ে আছে। ভাই রে, আপনারা এবিসি এবিসি ইউজ করতে বলতেছেন, ভাই কেন আমি এবিসি ইউজ করবো? আমি এখানে যোগ করতেছি, আমি এবিসি ইউজ করলে যোগ করতে পারবো? এখানে আমি A B C D যদি হিসাব করে আমি যোগ করবো কেমনে? আমি কেমনে যোগ করবো? আপনারা বুঝেন না কেন? আপনারা বারবার বলতেছেন এবিসি এবিসি। এবারও আমরা হিসাব করব। এই যে দেখেন, নাম্বারিং করব কোথা থেকে? এই যে যেখানে যে ভূমির সমান্তরালে যেই বাহুটা যেখান থেকে শুরু হয়েছে এইখান থেকে নাম্বারিং করেন। 1 2 3, এখান থেকে নাম্বারিং করি। তাহলে 1 2 3 যোগ করলে কত হয়? 6। তাহলে এখানে 6টা। এবারে যে এইটা এই দেখেন, এখানে শুরু হয়েছে এইখান থেকে, এই বাহুটা শুরু হয়েছে এইখান থেকে, তাহলে এইখান থেকে নাম্বারিং করবেন 1 2 3। তাহলে 1 2 3-এর যোগফল কত? 6। এবার সর্বশেষ যে ভূমি যেটা আছে, এটা শুরু হয়েছে এখান থেকে, তাহলে এখান থেকে নাম্বারিং করবেন 1 2 3 4। যোগ করলে কত হয়? 10। তাহলে এবার যোগ করেন, এই যে 10 যোগ 6 যোগ 6 কত হইল? 22। তো এইখানে আপনি আপনি এবিসি দিয়ে তো আপনি এখানে হিসাব করতে পারবেন না। এবিসি দিয়ে আপনি গণনা করতে পারবেন, আপনি যখন গণনা করবেন। আমি যখন শুরুতে গণনা করছিলাম, কোথায় যেন, এই যে এগুলা যে গণনা করছি, এই যে এখানে, এই যে এখানে গণনা করছি, আপনি এইখানে এবিসি ব্যবহার করতে পারেন, এইখানে, এইখানে এবিসি ব্যবহার করতে পারেন, তাতে অসুবিধা নাই। তো এবিসির জায়গায় 1 2 3 4 ব্যবহার করলে অসুবিধা আছে? এবিসির জায়গায়, এবিসি জায়গায় 1 2 3 ব্যবহার করলে তো অসুবিধা নাই, কিন্তু আমার এই 1 2 3 ব্যবহার করলে তো আমি এখানে হিসাব করতে পারতেছি না। এবার আসেন, এই যে এগুলোর, এগুলোর আগে শর্টকাট শিখেছিলাম, এগুলো কোনো শর্টকাট নাই। এখানে আপনারা কি করবেন? সরাসরি হিসাব করবেন, এখানে সরাসরি হিসাব করবেন, আগে নাম দিবেন। আপনি এবিসিডি দিয়েও করতে পারবেন, 1 2 3 4 দিয়েও করতে পারবেন। তাহলে এই যে 1 2 3 4, এখন গণনা করবেন। গণনা করবেন প্রথমে একটা একটা করে নিবেন, একটা করে পার্ট নিবেন। শুধু 1 নিবেন, শুধু 2 নিবেন, শুধু 3 নিবেন, শুধু 4 নিবেন। এরপর দুইটা দুইটা করে নিবেন, এরপর দুইটা দুইটা করে নিবেন। এই যে 1 2 নিবেন, 2 3 নিবেন, 1 4 নিবেন, 1 3 যদি নেওয়া যায় নিবেন। এরপর তিনটা তিনটা করে নিবেন, এরপর চারটা চারটা করে নিবেন। এখন চলেন আমরা হিসাব করে দেখি। এখন বলেন তো, এক যেমন নিব, এক কি ত্রিভুজ? এক কি ত্রিভুজ? এক তো ত্রিভুজ না, তাহলে এক নেওয়া যাবে না, তাহলে এক নেওয়া যাবে না। হ্যাঁ, দুই একটা ত্রিভুজ, তাহলে আমরা দুই নিব। তিন একটা ত্রিভুজ, তাহলে তিন নিব। চার একটা ত্রিভুজ, চার নিব। তাহলে 2 3 4 নিলাম। ওকে, এবার আমরা একটা একটা করে নেওয়া শেষ। এবার আমরা নিব দুইটা দুইটা করে। দেখেন তো, 1 এবং 2 মিলে একটা ত্রিভুজ হয় না? এই যে এটা, এটা পুরোটা একটা ত্রিভুজ না? এটা পুরোটা একটা ত্রিভুজ। তাহলে 1 2, তাহলে 1 2, এটা একটু মুছে দেই। 1 2, ওকে। তারপরে দেখেন তো, 2 3, এটা ত্রিভুজ হয় না? 2 3, এই যে এটা পুরোটাই ত্রিভুজ। তাহলে 2 3, তাহলে হলো 2 3। এরপরে দেখেন তো, 3 4, এটা একটা ত্রিভুজ হয় না? 3 4, দুইটা দুইটা করে নিচ্ছি। তাহলে 3 4, এটা একটা ত্রিভুজ। এরপরে দেখেন তো, 1 4, এটা একটা ত্রিভুজ না? 1 4, 1 4, এটা একটা ত্রিভুজ। তাহলে দুইটা দুইটা করে নেওয়া শেষ। এখন কোনোভাবে তিনটা নিয়ে কি ত্রিভুজ গণনা করা যায়? ধরেন আপনি 2 3 4 নিলেন, এটা কি ত্রিভুজ হবে? হবে না।
কিংবা 3 4 1 নিলেন, হবে না, কোনোভাবেই হচ্ছে না, তিনটা করে নিয়ে ত্রিভুজ সম্ভব না। এবার আমি যদি পুরোটাই নেই, পুরোটাই তো একটা ত্রিভুজ, 1 2 3 4 একটা ত্রিভুজ। তাহলে টোটাল কয়টা হইলো? এই 1 2 3 4 5 6 7 8, তাহলে আটটা ত্রিভুজ, আটটা ত্রিভুজ। দুই বোঝেন নাই? দুই, আমি দুই যেই যেই ঘরের মধ্যে লিখছি ওই ঘরটা কি ত্রিভুজ কিনা? দুই যেই ঘরের মধ্যে লিখছি ওই ঘরটা তো একটা ত্রিভুজ, এই জন্য আমি দুই নিছি। তিন যেই ঘরে নিছি সেটা তো একটা ত্রিভুজ। এখন শোনেন, এটা শর্টকাট শিখাইতাম কিভাবে? এটা শর্টকাট শিখাইতাম এইভাবে, যে কোণ থেকে বাহু পর্যন্ত, কোণ থেকে বাহু পর্যন্ত যতগুলো রেখা যায় ততগুলো দুই গুণ, এর সাথে অতিরিক্ত একটা দুই গুণ করতে হয়। কোণ থেকে বাহু পর্যন্ত যতগুলো রেখা যায় ততগুলো দুই গুণ করতে হয়, এর সাথে অতিরিক্ত একটা দুই গুণ করতে হয়, তাহলে হয় কত? 8। এখন ধরেন একটা ত্রিভুজ দিলে এরকম, একটা ত্রিভুজ দিলে এরকম, এই ধরেন এরকম করে দিয়ে এরকম করে দিল, আপনি পড়ে গেলেন এইটা। এখন ত্রিভুজ দিল এইটা, এইখানে ত্রিভুজ কয়টা? তখন কোন শর্টকাট হবে? তখন কোন শর্টকাট হবে? তখন তো শর্টকাট নাই, তখন আর শর্টকাট নাই। তাহলে কি বিপদ না? তাহলে কিন্তু বিপদ। তার থেকে আপনি গুনে গুনে হিসাব করেন। আচ্ছা, আর একটা জিনিস, আপনারা যে এত চিন্তা করতেছেন, দেখেন তো বিগত বিসিএস বোর্ড পরীক্ষাগুলোতে যে আসছে 48তমতে যে যে চিত্রটা আসছে, এখানে কয়টা ত্রিভুজ আছে? এটা কি গণনা করা খুব কষ্ট হবে? এটা কি গণনা করা খুব কষ্ট হবে? 35তমতে যেটা আসছে এটা গণনা করা কষ্ট হবে? 47 আর 44 যেটা আসছে আপনি গণনা করে ফেলেন। এই শর্টকাট কেন শিখতে যাবেন? আসলে এরকম সহজেই আসবে, আর কঠিন আসলে ওটা কেউই পারবে না। কঠিন আসলে কেউই পারবে না, কেউই পারবে না, ওটা আপনিও পারবেন না। আচ্ছা চলেন এবার, এই যে এইটা, এখানে কয়টা ত্রিভুজ আছে? তাহলে এটাও আমরা নাম্বারিং করে হিসাব করবো, চলেন। এই 1 2 3 4 5 6। তাহলে দেখেন আপনি, এই যে এক যেই ঘরের মধ্যে আছে সেটা একটা ত্রিভুজ, দুই যে ঘরের মধ্যে আছে সেটাও একটা ত্রিভুজ, তিন যে ঘরে আছে সেটাও ত্রিভুজ, চার যে ঘরে আছে সেটাও ত্রিভুজ, 5 6 এরা প্রত্যেকে ত্রিভুজ আছে। তাহলে আমি একটা একটা করে নিলাম, একটা একটা করে নিলাম। ওকে, একটা একটা করে নিয়ে দেখলাম আমরা 6টা ত্রিভুজ পাইছি। এবার আমরা দুইটা দুইটা করে নিব, এবার আমরা দুইটা দুইটা করে নিব। দেখেন তো, 1 এবং 3 একটা ত্রিভুজ হয় না? হয় কি না? 2 এবং 4 একটা ত্রিভুজ হয় না? আচ্ছা, 1 এবং 3 বাদ দেন, 2 এবং 4 একটা ত্রিভুজ হয় না? 2 এবং 4 হয়তো। 5 এবং 6 একটা ত্রিভুজ, 5 এবং 6 একটা ত্রিভুজ। দেখেন 3 এবং 5 এটা কিন্তু ত্রিভুজ হবে না। 3 এবং 5 এটা একটা চতুর্ভুজ, এই যে 3 5 এটা একটা চতুর্ভুজ। এই যে 6 4 এটা একটা চতুর্ভুজ, দুইটা দুইটা করে 3 5 আর 6 4 এটা নেওয়া যাবে না, এগুলো হচ্ছে চতুর্ভুজ, এগুলো চতুর্ভুজ। আচ্ছা, তাহলে দুইটা দুইটা করে নেওয়া শেষ, দুইটা দুইটা করে নেওয়া শেষ। এবার তিনটা তিনটা করে নিব, তিনটা তিনটা করে নিব। দেখেন তো, 1 2 3 যদি নেই এটা একটা ত্রিভুজ হয় কিনা? 1 2 3, 1 2 3 এটা ত্রিভুজ হয় কিনা? হ্যাঁ, 1 2 চতুর্ভুজ, 1 2 চতুর্ভুজ চতুর্ভুজ। 1 2 3 একটা, 1 2 3 একটা ত্রিভুজ, 1 2 3 মিলে একটা ত্রিভুজ। ওকে, আচ্ছা। এরপর দেখেন তো 1 3 5 এটা একটা ত্রিভুজ হয় না? 1 3 5 হয়তো। তারপরে হচ্ছে যে 2 4 6 এটা ত্রিভুজ হয় না? 2 4 6 এটাও ত্রিভুজ হয়। আবার দেখেন এই যে 4 5 6 এটাও ত্রিভুজ হয়, 4 5 6 এটাও ত্রিভুজ হয়। আবার দেখেন এই যে 3 5 6 এটাও ত্রিভুজ হয়। আর একটা মিস গেছে আমাদের মনে হয়, যে 1 2 4 এটা মিস গেছে। এই 1 2 4, হ্যাঁ এটাও একটা ত্রিভুজ। তিনটা তিনটা করে নেওয়া শেষ। এবার আমরা চারটা চারটা করে নিব। চারটা করে নিয়ে কোনো ত্রিভুজ হয়? চারটা করে নিয়ে কোনো ত্রিভুজ
হয় না। তাহলে পাঁচটা করে নিয়ে হয় না। তাহলে এরপরে থাকবে ছয়টাই, মানে এক দুই তিন চার পাঁচ ছয়। তাহলে কয়টা ত্রিভুজ হইলো? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো, তাহলে 16টা ত্রিভুজ। 16টা। এখন এটা যদি শর্টকাট বলি, শর্টকাট বলি, হ্যাঁ, কোণ থেকে বাহু পর্যন্ত যতগুলো রেখা থাকবে, কোণ থেকে বাহু পর্যন্ত যতগুলো রেখা থাকবে, এই একটা রেখা দুই গুণ, এখানে আরেকটা রেখা আরেকটা দুই গুণ, এখানে আরেকটা রেখা আছে আরেকটা দুই গুণ, অতিরিক্তভাবে আরেকটা দুই গুণ করতে হবে, অতিরিক্তভাবে আরেকটা দুই গুণ করতে হবে। তাহলে গুণ করলে টোটাল কত হয়? 16 হয়। তাহলে এখানে ত্রিভুজ আছে 16টা। তাহলে এইখানে ত্রিভুজ আছে 16টা। তাহলে এটা হলো শর্টকাট। এখানে দেখেন কোণ থেকে রেখা বাহু পর্যন্ত, কোণ থেকে বাহু পর্যন্ত রেখা আছে একটা, এই যে দুইটা, কোণ থেকে অপর দিকের বাহু পর্যন্ত দুইটা, এই একটা তিনটা। কোণ থেকে অপর দিকের বাহু পর্যন্ত যতগুলো রেখা থাকবে ততগুলো দুই গুণ, তার সাথে অতিরিক্ত দুই গুণ। ভাই এটার লজিক, কোনো লজিক নাই। ভাই এটা কিভাবে আসলো? ভাই 16 মিলানোর জন্য আমি অতিরিক্ত একটা দুই গুণ করছি, আর প্রত্যেকটা বাহুর জন্য দুই গুণ করছি, 16 মিলানোর জন্য, মানে উত্তরটা মিলানোর জন্য। আমার কথাটা কি বুঝতে পারছেন? তার থেকে আপনি এই শর্টকাট মনে রাখার থেকে চিত্রটা দেখে মনে রাখেন এখানে ত্রিভুজ আছে 16টা। চিত্রটা দেখে মুখস্থ করে ফেলেন এখানে ত্রিভুজ আছে 16টা। জান্নাত, এই যে সবগুলাই অতিরিক্ত দুই নিব, এইটার গ্যারান্টি আমি দিতে পারবো না। সব জান্নাত, আপনি বলছেন যে সবগুলোতে কি অতিরিক্ত দুই নিব, আমি এটা কোনো গ্যারান্টি দিতে পারবো না। সবগুলোতে অতিরিক্ত দুই নিবেন কিনা এটার কোনো গ্যারান্টি আমার কাছে নাই। এবার চলেন, এইখানে ত্রিভুজ কয়টা আছে? এইখানে ত্রিভুজ কয়টা আছে? এইখানে আমরা গণনা করব, আমরা গণনা করব। এক দুই তিন চার। শুধু এক যেই ঘরে আছে সেটা একটা ত্রিভুজ, শুধু দুই যে ঘরে আছে সেটা একটা ত্রিভুজ, তিন যে ঘরে আছে সেটা একটা ত্রিভুজ, চার যে ঘরে আছে সেটাও ত্রিভুজ। এক এবং তিন মিলে একটা ত্রিভুজ হয়, তারপরে তিন এবং চার মিলে একটা ত্রিভুজ হয়, তারপরে দুই এবং চার মিলে একটা ত্রিভুজ হয়। এক দুই ত্রিভুজ হয় না। তবে এক দুই তিন চার মিলে একটা ত্রিভুজ হয়। তাহলে কয়টা হলো? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা ত্রিভুজ। আটটা ত্রিভুজ। এখন এটার আবার শর্টকাট কি? এটার শর্টকাটটা কি? এই যে কোনো একটা কোণ থেকে বিপরীত শীর্ষ পর্যন্ত, কোনো একটা কোণ থেকে বিপরীত শীর্ষ পর্যন্ত বাহু আছে কয়টা? একটা। তাহলে আমরা জানি কোণ থেকে শীর্ষ পর্যন্ত যতগুলো বাহু থাকে তার থেকে একটা অতিরিক্ত দুই গুণ করতে হয়। এবার শীর্ষ থেকে কোণ পর্যন্ত যায় নাই, শীর্ষ থেকে কোণ পর্যন্ত যায় নাই, অর্ধেক পর্যন্ত গেছে। তাহলে যতগুলো অর্ধেক পর্যন্ত গেছে ততগুলো দুই যোগ, অর্ধেক পর্যন্ত গেছে যোগ, যোগ করে এই এটার সাথে এটা যোগ করতে হবে, এই আটটা। তো এগুলো শর্টকাট, এই জন্য আমি করাই না, শর্টকাটের দরকার নাই ভাই। আপনারা হিসাব করে দেখেন, হিসাব করে যদি, হিসাব করে যদি পরীক্ষার হলে না মিলাতে পারেন বা মনে হয় টাইম বেশি লাগতেছে, ওটা বাদ দিবেন, ওটা হিসাব ওটা করারই দরকার নেই। এখন এইটার জন্য যদি আপনি এই শর্টকাট পড়েন, এইটার জন্য আবার কোন শর্টকাট বলেন তো? এবার, এবার এটার জন্য আপনি কোন শর্টকাট পড়বেন? মানে একটা করে চিত্রের জন্য একটা করে শর্টকাট পড়ার থেকে ওই চিত্রের মধ্যে কয়টা ত্রিভুজ আছে মুখস্থ করাই ভালো। আপনি এটার জন্য শর্টকাট মুখস্থ করতেছেন, তাহলে তার থেকে এটা সংখ্যাটা মুখস্থ করা ভালো না? আমার কথাটা কি বুঝতে পারছেন কিনা? আপনি যতক্ষণে, যতক্ষণে আপনি শর্টকাট মুখস্থ করবেন, তার থেকে এই ত্রিভুজে, এই এইখানে ত্রিভুজ আছে আটটা, মুখস্থ করে ফেলেন, শেষ। কি দরকার আছে আমার শর্টকাট মুখস্থ করার? আর না হয় আপনি এরকম করে গুনবেন, না হয় এরকম করে গুনবেন। তো চলেন এইখানে হিসাব করেন এবার। হ্যাঁ, গণনা করাটাই বেটার, গণনা করাটাই বেটার। তাই আপনি এখানে এবার গণনা করেন। এই এক দুই তিন চার পাঁচ। তাহলে একবার গণনা করেন এখানে কতগুলো ত্রিভুজ আছে। এক, এটা তো ত্রিভুজ না, চতুর্ভুজ। দুই একটা ত্রিভুজ, তিন একটা ত্রিভুজ, চার একটা ত্রিভুজ, পাঁচ একটা ত্রিভুজ।
তারপরে 1 এবং 2 মিলে একটা ত্রিভুজ, এই যে 1 এবং 2 মিলে একটা ত্রিভুজ হবে। তারপরে হচ্ছে 1 এবং 5 মিলে একটা ত্রিভুজ, 1 এবং 5 মিলে একটা ত্রিভুজ, 1 2 1 5 এই দুইটা মিলে একটা ত্রিভুজ। ঠিক আছে। এরপর হচ্ছে 3 এবং 4 মিলে ত্রিভুজ, 3 এবং 4 মিলে একটা ত্রিভুজ হবে। আর একটা হচ্ছে 2 3 4 মিলে ত্রিভুজ, 2 3 4 মিলে ত্রিভুজ। তারপরে 3 4 5 মিলে ত্রিভুজ, 3 4 5 মিলে ত্রিভুজ। এরপরে হচ্ছে পুরোটাই একটা ত্রিভুজ, 1 2 3 4 5 পুরোটাই ত্রিভুজ। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা, 10টা। আর এখন বাকিগুলো হচ্ছে আমি আর হিসাব করব না, এগুলো এখন আপনারা হিসাব করবেন। হ্যাঁ, আমি উত্তর বলে দিচ্ছি, আপনারা নিজেরা হিসাব করবেন। এইখানে ত্রিভুজ আছে 12টা, এটা উত্তর 12টা বলে দিলাম, আপনারা হিসাব করবেন আপনারা। এখানে ত্রিভুজ আছে 12টা। ঠিক আছে। আচ্ছা, এইটা আমি একটু শর্টকাটটা আপনারা ফলো করতে পারেন। হ্যাঁ, এটা শর্টকাটটা ফলো করতে পারেন, সেটা হলো ত্রিভুজের ভিতরে যদি এরকম করে আরেকটা ত্রিভুজ থাকে, মোট 5টা ত্রিভুজ উৎপন্ন হয়। মুখস্থ, ত্রিভুজের ভিতরে এরকম করে যদি একটা, এরকম করে যদি উল্টো করে আরেকটা ত্রিভুজ থাকে, মোট 5টা ত্রিভুজ উৎপন্ন হয়। আগেরটার বললাম তো 12টা ছিল, তার আগেরটা হলো 10টা, বলে দিছি তো। তাহলে এখানে 5টা ত্রিভুজ আছে। এখন খেয়াল করে দেখেন, এর ভিতরে যদি আমি এরকম করে আরেকটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে কয়টা ত্রিভুজ হবে? এই 5 প্লাস এই যে এইটা দেওয়ার জন্য এই 1 2 3 4 আরো 4টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আরো 4টা ত্রিভুজ হয়েছে, মানে 9টা হইলো। তাহলে 9টা হইলো, মানে হচ্ছে এইখানে আপনারা হিসাব করে দেখতে পারেন যে ত্রিভুজের ভিতরে এরকম করে ত্রিভুজ থাকলে মোট 5টা ত্রিভুজ উৎপন্ন হয়। এরপরে যদি আমি এরকম করে আরো একটা এখানে ত্রিভুজ অঙ্কন করে দেই, আরো একটা ত্রিভুজ অঙ্কন করে দেই, তাহলে আগে তো 5টা আছেই, এইটা অঙ্কন করার কারণে এই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, 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 মানে 4টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে 4 যোগ, যদি এটার ভিতরে, এবার এটার ভিতরে যদি আমি আরো একটা এরকম করে ত্রিভুজ অঙ্কন করে দেই, এরকম করে আরো একটা ত্রিভুজ উৎপন্ন করি, তাহলে আরো 4টা ত্রিভুজ উৎপন্ন হবে। প্রথমবার 5টা, এরপর প্রতিবার 4টে 4টে করে উৎপন্ন হবে। প্রথমবার 5টা, এরপরের প্রতিবার 4টে 4টে করে উৎপন্ন হবে। এরপর যদি আমি আরো একটা এরকম করে ত্রিভুজ অঙ্কন করে দেই, তাহলে আরো 4টে উৎপন্ন হবে। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে দেখেন, এই যে এখানে ত্রিভুজের ভিতরে ত্রিভুজ আছে, তাহলে এখানে 5টা উৎপন্ন হয়েছে, তাহলে এখানে 5টা। এর ভিতরে যদি আমি আরো একটা ত্রিভুজ উৎপন্ন করি, আরো একটা ত্রিভুজ উৎপন্ন করি, তাহলে 4টা যুক্ত যুক্ত হবে। তার ভিতরে যদি আমি আরেকটা উৎপন্ন করি, আরেকটা উৎপন্ন করি, তাহলে আরো 4টা। আমি যত উৎপন্ন করবো এরকম করে ততবারই 4টে 4টে করে বৃদ্ধি পাবে। ঠিক আছে। তাহলে এখানে হলো 9টা, এখানে হলো 9টা। ওকে। আচ্ছা, হ্যাঁ, প্রথমে একটা, এরপরে 4টে 4টে করে আপনারা যেভাবে পারেন হচ্ছে মনে রাখতে পারেন। কিন্তু সমস্যা হইলো এইখানে কয়টা ত্রিভুজ আছে দেখেন। এটা হচ্ছে, যদি দেখেন চিত্র এরকম আছে, চিত্র যদি দেখেন এরকম আছে, এইখানে যদি আপনি গণনা করেন, মানে গণনা করে আপনি সঠিক উত্তর পর্যন্ত পৌঁছাতে পারবেন না, আমি শিওর সঠিক উত্তর পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন না। আমি এখন একটা চার্ট দিই, এইটা আপনারা মুখস্থ করেন। যেমন এইখানে দেখেন, আমি যদি নাম্বারিং করি, এই যে 1 2, মানে ভূমির সাথে নাম্বারিং করলাম 1 2, তাহলে 2টা যদি থাকে, ত্রিভুজ উৎপন্ন হয়েছে কয়টা? এইখানে না, এইখানে না, 2টা হবে এই যে এইখানে, এই যে এইখানে, এইখানে যে 1 2, তাহলে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে কয়টা? না না, ভূমির সাথে না, আপনি সাইডে গণনা করবেন, সাইডে, সাইডের একটা ভূমি নেবেন, সাইডের। বা আপনি নিচের ভূমিও নিতে পারেন, অসুবিধা নাই, নিচের ভূমিও নিতে পারেন, নিচের ভূমি নিতে পারেন, এই যে 1 2। তাহলে আপনি এরকম যদি নাম্বারিং করেন, তাহলে কয়টা হইলো? 2 হইলো, তাহলে 2টার জন্য ত্রিভুজ উৎপন্ন হচ্ছে 5টা। ঠিক আছে। এখানে যদি নাম্বারিং করেন 1 2 3, তাহলে সরি, এখানে হলো কয়টা?
এখানে হইলো 9টা। আচ্ছা এটা তো এটা না, এটা কিন্তু আলাদা। এই দেখেন এই চিত্রের সাথে, এই যে এই চিত্রের সাথে কিন্তু কোনো মিল নাই, এই যে এটার সাথে মিল নাই। এই চিত্রের সাথে এই চিত্রে কিন্তু মিল নাই, আলাদা। আলাদা। আপনারা এবার এবার এখানে হিসাব করেন। এখানে কয়টা আছে? এক, দুই, তিন। এক, দুই, তিন। এখানে না, শুধুমাত্র এই যে ভূমির সাথে যে ত্রিভুজগুলো উৎপন্ন হয়েছে সেগুলো হিসাব করবেন। যদি দুইটা হয় তাহলে ত্রিভুজ উৎপন্ন হয় 5টা। তিনটা হলে ত্রিভুজ উৎপন্ন হয় 13টা। যদি এরকম ভূমির সাথে আপনি 4টা পান, যদি 4টা হয়, 4টা হলে ত্রিভুজ উৎপন্ন হবে 27টা। যদি 5টা হয়, মানে এরকম করে যদি আপনি নাম্বারিং করে দেখেন যে 5টা হয়েছে, যদি 5টা হয় তাহলে ত্রিভুজ উৎপন্ন হবে 48টা। এর বেশি আর মুখস্থ করার দরকার নাই। 2 এর জন্য 5টা, 3 এর জন্য 13টা, 4 এর জন্য 27টা, 5 এর জন্য 48টা। ঠিক আছে? যেমন দেখেন, আপনি এখানে হিসাব করে দেখতে পারেন। ভাই কিভাবে আপনি এখানে হিসাব করে দেখবেন? আপনি হিসাব করে দেখবেন মিলে কিনা। আমি বলছি এখানে 13টা ত্রিভুজ আছে, এখানে ত্রিভুজ আছে 13টি। আপনাদের এখন ভুল প্রমাণ করবেন আমাকে। আমি আমাকে যদি ভুল প্রমাণ করতে পারেন তাহলে আমি ওটা মেনে নেবো যে ঠিক আছে এটা ভুল। আমি মেনে নেবো, কোনো অসুবিধা নাই। কিন্তু এখন পর্যন্ত এটা প্রতিষ্ঠিত যে এখানে 3 আছে তাহলে ত্রিভুজ উৎপন্ন হবে 13টা। 2 থাকলে ত্রিভুজ উৎপন্ন হবে 5টা, 4 থাকলে 27টা, 5 থাকলে 48টা। যেমন এইখানে আমি যদি এখানে নাম্বারিং করি, 1, 2, 3, 4, তাহলে 4টা আছে না? 4। তাহলে 4 এর জন্য ত্রিভুজ উৎপন্ন হবে কয়টা? 27টা। এখানে ত্রিভুজ আছে 27টা। ত্রিভুজ আছে 27টা। ওরে, এখানে 1, 4 ত্রিভুজ চতুর্ভুজের সাথে যায় আসে না। এখানে 1 এবং 4, 1 এবং 4 ত্রিভুজ না চতুর্ভুজ, তার সাথে কোনো এখানে কাহিনী নাই। তার সাথে কোনো কাহিনী নাই। কাহিনী হচ্ছে আমি গণনা করে দেখলাম এখানে 4 পর্যন্ত যেতে পারছি। তাহলে ত্রিভুজ উৎপন্ন হবে 27টা। আপনি গুণে দেখেন 27টা ত্রিভুজ আছে। আপনার গুণে দেখেন 27টা ত্রিভুজ আছে। এখানে আমি গণনা করে দেখছি 1, 2, 3, তাহলে 3 আছে, ত্রিভুজ হবে তাহলে 13টা। এখন আপনারা চাইলে এটা গণনা করতে পারেন, কিন্তু আমি গণনা করতে পারবো না। আমি এটা গণনা করে এখন আমি এটা ইয়া করতে যাব না। আর এই টাইপের প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই, তো এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই অতটা। আচ্ছা, এবার চলেন। চতুর্ভুজের ভিতরে ত্রিভুজ যদি থাকে, চতুর্ভুজের ভিতরে যদি ত্রিভুজ থাকে তাহলে আমরা কিভাবে গণনা করব? হাদিয়া, 3 থেকে 13 কি দেখেন, এই যে আমি সবসময় বলি ম্যাথ ক্লাসে যে আপনারা যদি কোনো কিছু না বোঝেন যে এটা কিভাবে হইলো, সবসময় আপনারা প্রশ্ন করবেন এই লাইন থেকে এই লাইন কিভাবে হইলো, ওই লাইন থেকে এই লাইন কিভাবে হইলো। আমি এটা আপনাদেরকে বলি যে সব সময় হচ্ছে আপনারা এইভাবে প্রশ্ন করবেন আর উত্তর খুঁজে বের করবেন। তাহলে দেখবেন ম্যাথ অনেক সহজ হবে। কিন্তু আমি অনুরোধ করতেছি, এই ক্লাসের মধ্যে এইটা জিজ্ঞাসা করবেন না। এই ক্লাসের মধ্যে এটা জিজ্ঞাসা করবেন না, কারণ এই ক্লাসের আমার ওই রকম কোনো উত্তর নাই। আচ্ছা, এই যে মেহনাজ গুনে দেখছে 13টাই হয়েছে, থ্যাংক ইউ মেহনাজ। আচ্ছা চলেন, চতুর্ভুজের ভিতরে আমরা ত্রিভুজ গণনা করব। যদি চতুর্ভুজের ভিতরে দেখেন, এখানে দেখেন একটা চতুর্ভুজ, চতুর্ভুজের ভিতরে এখানে কয়টা ত্রিভুজ আছে আপনি গণনা করেন এবার। গুণে দেখতে পারেন, আমি গুণে না দেখো এখানে আমি একটা আপনাদের শর্ট ট্রিক্স বলতে পারি। এটা হলো 1, 2, 3, 4। তাহলে 4-এর সাথে 2 গুণ করে দেন, 8। ভাই 4-এর সাথে 2 কেন গুণ করলেন এটার উত্তর নাই আমার কাছে। এখন আপনি হিসাব করে দেখতে পারেন, শুধু 1 একটা ত্রিভুজ, শুধু 2 একটা ত্রিভুজ, শুধু 3 একটা ত্রিভুজ, শুধু 4 একটা ত্রিভুজ। এরপর 1, 2 মিলে একটা ত্রিভুজ, তারপরে 2, 3 মিলে একটা ত্রিভুজ, 3, 4 মিলে একটা ত্রিভুজ, 1, 4 মিলে একটা ত্রিভুজ। আর কোনো ত্রিভুজ নাই। তাহলে এই যে 8টা, এই হলো 8টা ত্রিভুজ। এই হলো 8টা ত্রিভুজ। অথবা আপনি 1, 2, 3, 4 নাম্বারিং করছেন, সর্বশেষ সংখ্যা কত? 4। তাহলে 4-এর সাথে 2 গুণ করে দেন, কত হয়? 8 হয়। 4-এর সাথে 2 গুণ করলে 8 হয়। এবার এটাও আমরা নাম্বারিং করবো, 1, 2, 3, 4, 5, 6। তাহলে এবার 6-এর সাথে 2 গুণ করব, এখানে ত্রিভুজ আছে 12টা। 6-এর সাথে 2 গুণ করব, তাহলে ত্রিভুজ আছে 12টা। যদি এরকম থাকে তাহলে নাম্বারিং করবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 8-এর সাথে 2 গুণ করব, ত্রিভুজ আছে 16টা। চতুর্ভুজের যদি ভিতরে থাকে, চতুর্ভুজের ভিতরে যদি এরকম ত্রিভুজ থাকে তাহলে আমরা এইভাবে গণনা করতে পারি।
তাহলে এবার আপনারা বলেন এইখানে ত্রিভুজ কয়টা আছে? তাহলে বলেন এইখানে ত্রিভুজ কয়টা আছে? প্রথমত এখানে দুইটা চতুর্ভুজ, তাহলে আমরা গণনা করতে পারি। দেখেন, 1 2 3 4, তাহলে 4 × 2 এখানে আছে 8টা। আবার 1 2 3 4, এই 4 × 2 এখানেও আছে 8টা। তাহলে 8 + 8 16টা। কয়টা? 16টা। এবার দেখেন, দুইটা চতুর্ভুজ একসঙ্গে যুক্ত থাকার কারণে এখানে একটা ঘটনা ঘটছে। এই দেখেন, এইটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এইটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। বলো তো এটা ত্রিভুজ না? তাহলে 16-র সাথে আরো একটা এক যুক্ত হবে। তাহলে দুইটা চতুর্ভুজ যখন একখানে যুক্ত হয়, অতিরিক্ত ভাবে এখানে একটা যুক্ত হলো। এবার দেখেন, এবার আমরা আরেকটা ত্রিভুজ পাইছি এখানে। এই যে এইটা একটা ত্রিভুজ, তাহলে আরো একটা এক যোগ। তাহলে টোটাল কত হইলো? 18টা। তাহলে এখানে ত্রিভুজ আছে 18টা। তাহলে আমরা প্রত্যেকটা চতুর্ভুজে আমরা পাচ্ছি 8টা করে। প্রত্যেকটা চতুর্ভুজে 8টা। তাহলে 8 + 8, দুইটা চতুর্ভুজ একখানে যুক্ত হয়েছে, মানে কমন একটা রেখা আছে। এই যে কমন একটা যদি রেখা থাকে, তাহলে কমন একটা রেখার জন্য অতিরিক্তভাবে একটা 2 যোগ হবে। তাহলে 18টা। অথবা আপনি গুণে দেখতে পারেন। এইবার এইখানে কয়টা চতুর্ভুজ আছে? এইবার এইখানে কয়টা চতুর্ভুজ আছে আমরা দেখতেছি। এখানে হবে 8টা, এখানে হবে 8টা, এখানে হবে 8টা, এখানে হবে 8টা। তাহলে কয়টা হলো? 32টা, তাই না? এই 8 + 8 + 8 + 8, এখানে একটা কমন রেখা আছে, তার জন্য একটা 2। এখানে একটা কমন রেখা আছে, তার জন্য একটা 2। এইখানে একটা কমন রেখা আছে, তার জন্য একটা 2। তাহলে টোটাল কত হইলো? কত হইলো? 4 × 8 = 32, 34, 36, 38। 38, তাই না? 38টা। এখানেই শেষ না, আরো কাহিনী আছে। এবার দেখেন, এই যে হলুদ রেখাটার সাথে এইটা পুরোটাই একটা আবার কি আছে? ত্রিভুজ আছে। এই যে ইয়েলো রেখাটার সাথে এখানে আরো একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই যে এটা একটা ত্রিভুজ, এখানে আরো একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে আরো এর সাথে এক যোগ করতে হবে। তাহলে কত হবে এর সাথে এক যোগ করলে? 39টা। তার মানে এখানে 39টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এবার বলেন এইখানে কয়টা? এইখানে কয়টা হচ্ছে ত্রিভুজ আছে? না, এই টাইপের প্রশ্ন আসে নাই, আমি জাস্ট সলভ করাচ্ছি। দেখেন, তাহলে এই যে 1 2 3 4, তাহলে এখানে আছে 8টা। এই চতুর্ভুজে 8টা, এই চতুর্ভুজে 8টা, এই চতুর্ভুজে 8টা। তাহলে 8 + 8 + 8 + 8 কত হলো? 32। তাহলে যে 32 এর সাথে এখানে একটা কমন রেখা আছে, তার জন্য 2। 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 তাহলে কত হইলো? 32 আর 8 40। 40, তাই না? 40। আচ্ছা, এবার এখানে শেষ না, এখানেই শেষ না, আরো শুরু আছে, দাঁড়ান। এবার দেখেন, এই যে সবুজ রঙের যে রেখাটা আছে, এইটার উপরের দিকে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? এই যে এটা, দেখেন তো, এটা একটা ত্রিভুজ না? আবার এটার নিচের দিকে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? তারপরে সবুজ রঙের যে কালারটা আছে, এর দুই পাশে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে আরো 2 যোগ, আরো 2 যোগ। ঠিক আছে। আবার দেখেন, এই যে হলুদ রঙের যে রেখাটা আছে, এটার উপরে একটা, নিচে একটা, তার মানে আরো 2 যোগ। তাহলে হলো 44টা। তাহলে হলো 44টা। আচ্ছা, এখন শোনেন, এখন শোনেন। আপনারা একটু ডিমোটিভেট হয়ে গেছেন, তাই না? আপনারা একটু ডিমোটিভেট হয়ে গেছেন। দেখেন, ডিমোটিভেট হওয়ার কোনো কারণই নাই। আপনাকে একটু বিগত সালের প্রশ্নগুলো আরেকবার দেখাই, আপনাদের মোটিভেশন ফিরে আসবে। আপনাদের বিগত সালের প্রশ্নগুলো আরেকবার দেখাই। এই হলো বিগত সালের প্রশ্ন। এখন বলেন, 48তম বিসিএস এ যে প্রশ্নটা আসছে, এইটা কি আপনি গুণে বের করতে পারতেন না? সব ভুলে যান, কিচ্ছু বের করা লাগবে না, সব ভুলে যান। 48তম বিসিএস এর প্রশ্নটা কি গুণে বের করা যাইতো না? 47তম বিসিএস এর প্রশ্নটা কি গুণে বের করা যাইতো না? 44-এর প্রশ্নটা, 35-এর প্রশ্নটা? অবশ্যই যাইতো, এটা গুণে বের করা যাইতো। তাহলে আপনারা এটা নিয়ে কোনো টেনশনে নেবেন না। প্রথম কথা হচ্ছে, ত্রিভুজ গণনা আসলে, প্রথম কথা হচ্ছে ত্রিভুজ গণনা আসলে একবারই চেষ্টা করবেন, একবারে মিললে মিললো, না মিললে ওটা বাদ। একবারে মিললে মিলবে, না মিললে ওইটা বাদ। ঠিক আছে।
ওটা বাদ। ওই 1 মার্ক ছাড়া আপনি ক্যাডার হইতে পারবেন, ক্যাডার হওয়ার জন্য ওই 1 মার্ক লাগবে না। ওই 1 মার্ক, এখন যদি ওই 1 মার্ক নিতে চান তাহলে আপনি ক্যাডার হবেন না। কেন হবেন না? কারণ ওই 1 মার্কে যদি আপনি 10 মিনিট সময় নষ্ট করেন তাহলে আপনি প্রিলি ওখানেই ফেল, প্রিলি ওখানেই ফেল। হ্যাঁ, আবু হোসেন একটা কথা বলতো, যখনই ত্রিভুজের সংখ্যা 15-16টার উপরে যাবে, 20, 30, 40, 50টা আসবে, তখন ওটা বাদ, তখন ওটা বাদ। আর একটা জিনিস, চতুর্ভুজ গণনার কোনো ম্যাথ আসছে? এখন পর্যন্ত চতুর্ভুজ গণনার কোনো ম্যাথ আসে নাই। তো চলেন আমরা একটু চতুর্ভুজ গণনা দেখি। যদিও আসে নাই, তাহলে চতুর্ভুজ গণনা সহজ আছে, চতুর্ভুজ গণনা সহজ আছে। চলেন আমরা চতুর্ভুজ গণনা শুরু করি। চতুর্ভুজ গণনা বলতে আমরা গণনা করব বর্গ, চতুর্ভুজ, আয়ত, মানে মোট চতুর্ভুজ কতটি, তার মধ্যে বর্গ কতগুলো আছে, আয়ত কতগুলো আছে। আমরা 3টা প্রশ্নের অ্যান্সার একসঙ্গে বের করব, 3টা প্রশ্নের অ্যান্সার একসঙ্গে বের করব। তো দেখেন, আমরা যদি এরকম চিত্রে চতুর্ভুজ বের করতে পারে, তাহলে আপনি উপরের দিকে নাম্বারিং করেন, নাম্বারিং করেন 1, 2, 3, নিচ থেকেও নাম্বারিং করেন 1, 2, 3, সাইডে সাইডে, ভিতরে না, সাইডে সাইডে নাম্বারিং করেন। এবার উপরে যে নাম্বারিং করছেন তাহার যোগফল কত? 1+2+3 যোগ করলে কত হয়? 6। সাইডে যে নাম্বারিং করছেন তাহার যোগফল কত? 1+2+3 মানে কত? 6। তাহলে এখানে মোট চতুর্ভুজ আছে কয়টা? তাহলে মোট চতুর্ভুজ কয়টা? মোট চতুর্ভুজ 6 × 6 মানে 36টা। মোট চতুর্ভুজ 36টা আছে এখানে, এখানে মোট 36টা চতুর্ভুজই আছে, একটা কমও নাই, বেশিও নাই। আচ্ছা, এটা হলো মোট চতুর্ভুজ 36টা। এবার আমরা বের করব বর্গ। বর্গ দেখেন, বর্গ বের করার নিয়মটা একটু ভালো করে দেখবেন, হ্যাঁ, নিয়মটা দেখবেন, কারণ এই নিয়ম দিয়ে সবগুলোই হবে, এই নিয়ম দিয়ে সবগুলোই হবে। এবার আমরা বর্গ বের করব, আমরা বর্গের হিসাব করব। বর্গ, এই যে 3 আর 3 গুণ করলে কত হয়? 3 আর 3 গুণ করলে কত হয়? 9 যোগ, তারপরে যে 2 এর সাথে 2 গুণ করবেন, 2 আর 2 যোগ করলে, গুণ করলে 2 আর 2 গুণ করলে, 2 আর 2 গুণ করলে 4, এরপরে এই 1 আর 1 গুণ করবেন, তাহলে টোটাল কত হইলো? 9 আর 4, 13 আর 1 14। তাহলে বর্গ আছে 14টা, 36টা চতুর্ভুজের মধ্যে বর্গ 14টা, বর্গ 14টা। তাহলে আয়ত কয়টা? তাহলে আয়ত কয়টা হবে? বাকিগুলো আয়ত, বাকিগুলো আয়ত, মানে 36টার মধ্যে যদি বর্গ 14টা বাদ দেই, বাকি যা থাকে সবই আয়ত, 22টি। নিয়মটা এখন আপনাদের ভালো করে বুঝেন নাই, এবার আমরা আর একটা প্রশ্ন সলভ করি, সেখানে বুঝবো। চলেন আমরা এবার একটু বড় নিলাম, আর একটু বড় সাইজ। নাম্বারিং করবো কিভাবে? এই যে 1, 2, 3, 4, এই পাশে শেষ হয়েছে না, এবার নিচ থেকে নাম্বারিং করবো, এখান থেকে যে 1, 2, 3, 4 এইভাবে নাম্বারিং করা যাবে না। নাম্বারিং করবো কিভাবে? নাম্বারিং করবো নিচ থেকে, 1, 2, 3, 4, নিচ থেকে নাম্বারিং করব। একটা হচ্ছে ডান থেকে শুরু করলে নিচ থেকে, আর একটা নিচ থেকে নাম্বারিং করব। তাহলে এবার দেখেন, এই 1, 2, 3, 4-এর যোগফল কত? এই 1+2+3+4 যোগ করলে হয় 10। এই সাইডেও আছে 1+2+3+4 যোগ করলে হয় 10। তাহলে এই যে 10 আর 10 মোট চতুর্ভুজ হবে এই দুইটা গুণফল, মোট চতুর্ভুজ হবে 10 × 10 মানে 100টা, মোট চতুর্ভুজ 100টা। এবার আমরা বর্গ হিসাব করব, কি হিসাব করব? বর্গ। বর্গের নিয়মটা হলো এইটার সাথে, মানে উপরের দুইটা জোড়া গুণ, মানে উপরেরটার সাথে উপরেরটা, তাহলে 4 আর 4 গুণ করেন কত হয়? 16। এবার এইটার সাথে এটা গুণ করেন, 3 আর 3 গুণ করেন কত হয়? 3 × 3 9 হবে। এবার 2 এর সাথে 2 গুণ করেন কত হয়? 2 × 2 4 হবে। তারপর থাকলো কি, এই যে 1 আর 1 থাকলো, কত হয়? 1 হয়। এগুলো সবগুলো যোগ করলে কত হয়? 10, 20, 30। তাহলে মোট বর্গ হইলো 30টা। 100টা চতুর্ভুজের মধ্যে বর্গ হইলো 30টা। তাহলে আয়ত কয়টা? আয়ত 100 থেকে 30 বাদ দেন, তাহলে 70টা হইলো আয়ত। তবে হিসাবের ক্ষেত্রে, বিশেষ করে বর্গের হিসাবের সময় নাম্বারিংটা খেয়াল করবেন, নাম্বারিংটা খেয়াল করবেন।
এই যে 1 2 3 4, এখানে 4 শেষ হয়েছে, আমি এই পাশেই নাম্বারিং করব, তবে সেটা নিচ থেকে। উপর থেকে নাম্বারিং করলে কিন্তু আবার মিলবে না, নিচ থেকে, মনে থাকবে, নিচ থেকে। আচ্ছা, এখন এই যে রবিউল একটা প্রশ্ন করছে, রবিউলের প্রশ্নের উত্তর দেই। সবসময় যে মিল থাকবে ব্যাপারটা এমন না। যেমন আমরা যদি এখানে নাম্বারিং করি 1 2 3 4, এখানে নাম্বারিং করলে 1 2 3, তাহলে এই যে 1+2+3+4, যোগফল কত? 10। এরপর হচ্ছে 1+2+3, যোগফল কত? 6। তাহলে মোট চতুর্ভুজ কতটি হবে? মোট চতুর্ভুজ হবে এই যে 10 × 6, মানে 60টা। মোট চতুর্ভুজ 60টা। হ্যাঁ, শ্রাবন্তী ওইটারই উত্তর দিচ্ছি। এবার দেখেন সমান নাই কিন্তু, এবার বর্গ হিসাব করবো চলেন। তাহলে এই যে উপরেরটার সাথে উপরেরটা গুণ, তাহলে 4-এর সাথে এবার 3 গুণ, কত হয়? 12। 3-এর সাথে এবার 2 গুণ করেন, কত হয়? 6। 2-এর সাথে এবার 1 গুণ করেন, কত হয়? 2। এই 1-এর সাথে গুণ করার কিছু নাই, মানে শূন্য, তাহলে এটা বাদ। এই 1-এর সাথে এদিকে গুণ করার কিছু নাই। গুণ যদি করতে চান তাহলে শূন্য গুণ করতে পারেন, মানে এই যে শূন্য গুণ করবেন, তাহলে কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, ওটা বাদ। তাহলে যেটা এইদিকে 1-এর সাথে গুণ করার মতো কিছু নাই, মানে ওর কোনো সঙ্গী সাথী নাই, ওটা বাদ। তাহলে এবার যোগ করেন, কত হয়? 12 আর 6 18 আর 2 20, তাহলে বর্গ আছে 20টা। তাহলে আয়ত কয়টা? আয়ত হবে 60 থেকে 20 বাদ দেন, তাহলে হবে 40। আর কর্নারে কোনো বক্স দুইবার কাউন্ট হচ্ছে না। এখানে আমি এটা এটা বর্গ, বর্গ, তারপরে হচ্ছে চতুর্ভুজ, আয়ত, এটা হিসাব করার আমি এখানে টেকনিকটা দেখাইলাম। কারণ এগুলো হচ্ছে আপনি একটা একটা করে হিসাব করে বের করাটা আপনার পক্ষে টাফ, বের করতে পারবেন না। আচ্ছা, এখানে সিঙ্গেলরা কেন বাদ যাবে এটার বিচার চাইছে একজন। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীকে আমি জানাবো যে সিঙ্গেলরা কেন বাদ যাচ্ছে। এটা একটা আপনি বিহিত করেন, প্রয়োজনে একটা ট্রাইব্যুনাল গঠন করেন, গঠন করে এটার একটা বিচার কার্য পরিচালনা করেন। ঠিক আছে, বলেন এখানে আয়ত কয়টা আছে? আচ্ছা বলেন তো, এখানে আয়ত না, মোট চতুর্ভুজ কয়টা আছে? এখানে মোট চতুর্ভুজ কয়টা? 1 2 3, এইদিকে হলো 1। তাহলে এই যে 1+2+3 যোগ করলে কত হবে? 6। আর এদিকে হলো 1, তাহলে মোট চতুর্ভুজ কয়টা হবে? মোট চতুর্ভুজ এই যে 6 × 1, তাহলে 6টা। এবার বলেন তো এখানে বর্গ কয়টা আছে? এখানে বর্গ কয়টা? এখানে কোনো বর্গ নাই। আপনার কি মনে হয় এটা একটা বর্গ? চিত্রটা দেখে কি মনে হচ্ছে এটা বর্গ? বলেন তো, এটা কি বর্গ? এখানে কোনো বর্গ নাই। এখন এইখানে কিন্তু বর্গ আছে, এই যে এগুলো, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, আবার এই যে এই 4টা বর্গ মিলে একটা বর্গ হয়েছে। চিত্র দেখে বুঝতে হবে এখানে আসলে বর্গ আছে কি নাই। তো এখানে তো কোনো বর্গ নাই। এখানে মোট চতুর্ভুজ যেগুলো সবগুলোই আয়ত, এখানকার সবগুলোই আয়ত, এখানে কোনো বর্গ নাই। তাহলে এখানে আয়ত হইলো 6টি, এখানে কোনো বর্গ নাই। আচ্ছা, এখানে তানজিদা বলছে কি এল লাগ গেয়া। আচ্ছা ঠিক আছে, তানজিলা যেহেতু বলছে এল লাগ গেয়া, এবার একটা এল বানাবো। হ্যাঁ, এল দিয়েই হচ্ছে আমি এখানে চতুর্ভুজ গণনা করব, ঠিক আছে? তানজিদা, বলেন তাহলে এখানে আয়ত কয়টা আছে, এবার হিসাব করেন। এখানে আয়ত কয়টা? 1 2 3 4 5, আর এখানে আছে 1। তাহলে 1 2 3 4 5-এর যোগফল হচ্ছে 15। এর সাথে এখানে 1 আছে, তাহলে 1 যদি গুণ করে দেন 15 কে 15, 15 কে 15। তাহলে এখানে সবগুলোই আয়ত, এখানে কোনো বর্গ নাই, সবগুলোই আয়ত। মোট চতুর্ভুজই, মোট চতুর্ভুজের সবগুলোই আয়ত। তাহলে মোট আয়ত, আয়ত হইল 15টি। মোট আয়ত 15টি। ওকে, এবার চলেন। আচ্ছা এটা তো পারবেন এখন, তাই না? এটা তো পারবেন। এখানেও কিন্তু সবগুলোই কি, এখানকার সবগুলোই কিন্তু আয়ত, এখানে কোনো বর্গ নাই, এখানকার সবগুলোই আয়ত। তাহলে 1+2+3 মানে হলো 6, 1 আর 2 যোগ করলে হবে 3, তাহলে 6 × 3 = 18। 18টা চতুর্ভুজ আছে, 18টা চতুর্ভুজের সবগুলোই, সবগুলোই আয়ত।
আচ্ছা, আমাদের ক্লাস শেষের দিকে, আমরা আর বেশিক্ষণ ক্লাস করব না। এবার এইখানে কয়টা চতুর্ভুজ মানে কয়টা আয়ত আছে? এখানে কোনো বর্গ নাই দেখে বুঝতে পারতেছি। প্রথমে ধরেন এইটা নাই, এটা নাই, এটা নাই, মনে মনে এটা নাই। তাহলে নাম্বারিং করেন, 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5-এর যোগফল কত? 15টা। শুধু যদি এইটা থাকতো, মানে শুধু এই যে এইটা থাকতো, তাহলে 15টা হইতো, রাইট? তাহলে কয়টা হইতো? 15টা। এবার দেখেন, এবার যদি এদিকে নাম্বারিং করেন 1 2 3 4, শুধু যদি এইটা থাকতো, তাহলে আয়ত হইতো কয়টা? আয়ত হইতো 1 2 3 4-এর যোগফল কত? 10টা না? তাহলে যোগ 10, তাহলে কত হইতো? 25টি। 25টি চতুর্ভুজ আছে, তাহলে 25টি আয়ত। তবে এখানে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? যখন আপনি এইদিকে গণনা করছেন, তখন এই চিত্রটা আপনি একবার হিসাব করছেন, মানে এই আয়তটাকে হিসাব করছেন। যখন এই দিকে গণনা করছেন, তখন আপনি এই আয়তটাকে হিসাব করছেন। তার মানে একটা আয়ত দুইবার হিসাব করছেন। তাহলে 25 থেকে এক বাদ যাবে, তার মানে 24টা। তাহলে এখানে আয়ত আছে 24টা। শোনেন, মাঝে মধ্যে এই টাইপের এই যে এই প্রশ্নগুলো চতুর্ভুজের প্রশ্ন, ব্যাংকের বা ওই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কিছু মানে প্রাইভেট ব্যাংকের কিছু পরীক্ষায় মাঝে মধ্যে এই ধরনের প্রশ্ন দেয়। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যে প্রশ্ন পরীক্ষাগুলো হয় অ্যানালিটিক্যাল, ওইখানে মাঝে মধ্যে দেয়। আচ্ছা, এবার হিসাব করেন এখানে কয়টা আছে। আর শুনেন, পিএসসি যদি এই টাইপের প্রশ্ন দেয়, পিএসসি যদি এই টাইপের প্রশ্ন দেয়, দিবেই আপনাকে হচ্ছে টেস্ট করার জন্য আপনি এই প্রশ্ন অ্যান্সার করছেন কি করেন নাই, করতে গিয়ে আপনি সময় নষ্ট করছেন কি করেন নাই। তাহলে প্রথমে এদিকে নাম্বারিং করেন 1 2 3 4 5 6। তাহলে 1 2 3 4 5 6 যোগফল কত? এদিকে যোগ করলে হবে 21। 1 2 3 4 5, এদিকে যোগ করলে হবে কত? 15। তাহলে 21 আর 15 যোগ করে দেন, কত হয়? 36। কিন্তু আপনি এই যে এইটা দুইবার গণনা করে ফেলছেন, তাহলে 36 থেকে এক বাদ যাবে, মানে 35টা। তাহলে এখানে 35টা আছে। ওকে, এবার বলেন তো এখানে কয়টা আছে? এইখানে কয়টা আছে? এই থ্যাংক ইউ স্লাইড চলে আসবে, দাঁড়ান। শুনেন, এটা সহজ টেকনিক আছে, এটার একদম সহজ টেকনিক আছে, দেখেন। প্রথমে আমি যে মার্ক করে দিই, হ্যাঁ, এই যে এইটুকু আগে হিসাব করেন, এইখানে কয়টা কয়টা আয়ত আছে এটা হিসাব করেন। এখানকার সবগুলোই আয়ত ধরে নেন, হ্যাঁ, এখানকার চিত্রটা আমার অঙ্কন হয় নাই, এখানে সবগুলোই আয়ত, এখানে কোনো বর্গ নাই। এখানে কয়টা আয়ত আছে সেটা বের করেন। বের করা যাবে না? এই যে এখানে কয়টা আয়ত আছে বের করা যাবে না? 1 2 3, তারপরে 1 2, মানে কত হলো? 6। এই যে 1 2 3-এর যোগফল হলো 6, গুণন 1 2-এর যোগফল হলো 3, মানে 18টা। তার মানে দেখেন, আমি এই যে এখানে হিসাব করলাম 18টা আছে, এই যে এখানে, এইখানে হলো 18টা, এইখানে হলো, এটা হলো 18টা। ঠিক আছে, এখানে আছে 18টা। তো এই 18টা নিয়ে তো কোনো কনফিউশন নাই আর, তাই কি না? এই 18টা তো সহজ, এই 18টার আমরা হিসাব আগের থেকেই জানি। এবার দেখেন, হ্যাঁ, আচ্ছা এখন বলছেন উপরে একটা, নিচে একটা, এই ডানে একটা বামে একটা, মানে আরো তিনটা যোগ করছেন, এই তো 21টা না, 21টা না, এই তিনটা যোগ করলে হবে না। এখন দেখেন, আমি আপনাদেরকে বলতেছি তিনটা যোগ করলে কেন হবে না, আমি বলতেছি, দাঁড়ান। তাহলে আমি একটু ভিন্ন কালার নিই, তাহলে সুবিধা হবে। ধরেন আমি এটা মার্ক করে দিই, এই যে এটা তো আমরা হিসাব করছি তাই না, এটা হিসাব করে ফেলছি, এটা হিসাব করে ফেলছি, এটা বাদ। এবার আমরা একটু সাদা কালার নিই। এবার দেখেন, এই যে শুধু এইটা, শুধু এইটা, এই একটা, তাই না? আচ্ছা বলেন তো, এইটার সাথে যদি আমি এটা যুক্ত করে দেই, এই যে এটা যুক্ত করে দেই, তাহলে এটা নতুন একটা আয়ত পাবো না? দেখেন তো, আর একটা আয়ত পাবো না, তাই না? আরো একটা। আচ্ছা, এটার সাথে যদি আমি আর একটু সামনের দিকে যাই, এই পর্যন্ত আসি, তাহলে আরো একটা নতুন আয়ত পাইলাম না? তাহলে আরো একটা। আমি যদি আরো একটু সামনের দিকে যাই, আর একটু সামনের দিকে যাই, তাহলে আমি আর একটা আয়ত পাইলাম না? পাইছি তো? আমি যদি আর একটু সামনের দিকে যাই, তাহলে আরো একটা আয়ত পাইলাম না? তাহলে এখানে আর আমি চারটা নতুন আয়ত পাইলাম, আরো চারটে নতুন আয়ত পাইলাম। আচ্ছা, এবার আসেন, এবার আসেন,
এবার বাম পাশ থেকে এই পাশ থেকে হিসাব করেন, ডান পাশ থেকে শুধু এটা মিলে এটা একাই একটা আয়ত, তাহলে এটার জন্য একটা, এটার জন্য একটা, ঠিক আছে। এইটা যদি আমি আরেকটু সামনের দিকে আসি তাহলে আরো একটা পাবো, আরেকটু সামনের দিকে আসলে আরো একটা পাবো, আরেকটু সামনের দিকে আসলে আরো একটা পাবো। তবে আর সামনে আসা যাবে না, কেন? কারণ দেখেন আমি কিন্তু এই যে শেষের যে একটা নিচে এটা কিন্তু পুরোটাই ছিল, তাই না? শেষের একটা কিন্তু পুরোটাই ছিল, তাহলে এখানে হলো তিনটা, তাহলে যে চার, আর এখানে হলো তিন। এবার দেখেন উপর থেকে শুধু এটা যদি নেই তাহলে একটা আয়ত। আমি যদি আরেকটু সামনের দিকে আগাই তাহলে আরেকটা পাবো, আরেকটু সামনের দিকে আগাইলে আরো একটা পাবো, তাহলে আরো তিনটা। তাহলে 18 4 22, 22 আর 3 25, 25 আর 3 কত হয়? 28টা। কোথাও কি ভুল হয়েছে? 1 2 3, ঠিকই তো আছে। 1 2 3 4, ও এখানে চার হবে, এখানে চার হবে, এখানে চার হবে। 1 2 3, তাহলে 18 4 22, 22 আর 4 26, 26। এইখানে একটা ভুল হয়েছে, এটা তো 30টা হবে, আর আমার তো উত্তর মুখস্থ আছে, এখানে 30টা হবে, এখানে 30টা হবে। শুধু এইটা একটা, এই একটা, এটার সাথে যদি এটা যুক্ত করে দেই আরো একটা, হুম, যদি আরেকটা যুক্ত করে দেই তাহলে আরো একটা। আমার এখানে এখানে হবে পাঁচটা না, এখানে আছে পাঁচটা। ও, এইখানে ভুল করছি। এই যে এটা হলো একটা, এই একটা, এইখানে 1 2 3 4, হ্যাঁ, এখানে পাঁচটা হবে, সরি এখানে একটা একটা মিস হয়ে গেছে, এখানে পাঁচটা হবে, থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে পাঁচটা হবে, এইবার মিলে গেছে। আর এখানে হবে তিনটা, হ্যাঁ। এবার হচ্ছে 30টা, 30টা। 18 কিভাবে হইলো? 18 তো পূর্বের নিয়মে হয়েছে, 18টা হয়েছে এই যে এখানে, এই যে এইটা, এই যে এখানে 18টা হয়েছে, এই যে ভিতরের টুকু আমি সাইডের গুলো বাদ দিয়ে এইখানে হিসাব করছে 18টা, এইখানে হিসাব করছে 18টা, এই যে 1 2 3, ও এখানে তো দুইটা, তাহলে 1 2 3 এর যোগফল হলো 6, আর এই যে 1 2 2 এর যোগফল হলো 3, 3 6 18। এটা তো আগের নিয়মে হয়েছে। তাহলে এবার এখানে কয়টা আছে? এবার এখানে কয়টা আছে? এখানেও আপনারা শুধুমাত্র এই যে সাইডের গুলো যদি বাদ দেন, এইখানে যদি হিসাব করেন, এই যে এইখানে যদি এইটুকু যদি হিসাব করেন তাহলে কয়টা হয়? এখানে যে 1 2 3, তাহলে 1 2 3 এর যোগফল হলো 6, এখানে হিসাব করলে 1 2 3, 1 2 3 এর যোগফল 6, 6 আর 6 36টা, তাহলে এখানে আছে 36টা, এখানে আছে 36টা। এরপরে এটা থেকে হিসাব করবেন, শুধুমাত্র এইটা মিলে হবে একটা। এবার যদি আরেকটু সামনের দিকে আগায় যান এদিকে, তাহলে এখানে আরো একটা, আরো যদি সামনের দিকে আগান তাহলে আরো একটা, এরপর আরো সামনের দিকে আগালে আরো একটা, আরো সামনের দিকে আগালে আরো একটা, তাহলে কয়টা হলো? 1 2 3 4 5টা, তাহলে এখানে 36-এর সাথে আরো যোগ 5। এইবার এটা হচ্ছে বাম পাশ থেকে নিলাম, এবার ডান পাশ থেকে যদি হিসাব করি তাহলে এখানে হবে আরো 4টা। এবার উপর থেকে যদি হিসাব করি যে 1 2 3 4 5, এরপর আরো 5টা, আবার নিচ থেকে যদি হিসাব করি এর নিচের থেকে পাবো 4টা, তাহলে হিসাব করলে কত হয়? 36 5 41, 4 45, 45 49, তার কত হয়? 53 হয়, না ভুল হয়েছে। 5 4 9, 5 4 9 9 18, 18 36 54, তাহলে 54টা। তাহলে মোট চতুর্ভুজ আছে এখানে 54টা, ঠিক আছে। আচ্ছা, এই যে শোনেন, রম্বস কতগুলো আছে? রম্বস বর্গ কিভাবে বের করছিলাম মনে আছে? বর্গ যেভাবে বের করছি, বর্গ যেভাবে বের করেছি, এই আমি না বুঝে কোনটা আগাইছি? আপনারা আগে বলেন, আমি যে আগেরটা বুঝাইলাম, দেখেন তো প্রথমে পাঁচটা হয়েছে না? আপনি এদিক থেকে হিসাব করে পাঁচটা হয়েছে না? এই যে একটা, এর সাথে আরেকটা হয়েছে, এই একটা, তারপর আরো একটা হয়েছে, এই একটা, তারপর আরেকটু আগাইছি, এই একটা পাইছি, তারপর আরেকটু আগাইছি, এই একটা, পাঁচটা পাইছি। কিন্তু যখন আমি আবার এই দিক থেকে হিসাব করতেছি, যখন আমি এই দিক থেকে হিসাব করতেছি তখন কয়টা হয়েছে? চারটা হয়েছে না? তার মানে এই পাশ থেকে হিসাব করলে পাঁচটা, যখন আমি এই দিক থেকে হিসাব করব একটা কমে যাবে। তাহলে এখানেও সেম কাজটাই করছি,
এদিক থেকে হিসাব করেন এই যে এক, আর একটু আগাইলে যে দুই, আর একটু আগাইলে তিন, আর একটু আগাইলে চার, আর একটু আগাইলে পাঁচ, এদিক থেকে পাঁচটা। কিন্তু আপনি যখন এই দিক থেকে আগাবেন, এই পাশ থেকে যখন আগাবেন তখন একটা কমে যাবে, এই জন্য চারটা। আবার উপর থেকে যখন আগাচ্ছেন তখন পাঁচটা, যখন নিচ থেকে যাবেন তখন একটা কমে যাবে, চারটা। আমি না বুঝে কেমন করে আগাইলাম। শোনেন, এই যে রম্বসের নিয়ম, বর্গ যেভাবে করছেন ঠিক সেম ভাবে, বর্গ যেভাবে করছেন। আচ্ছা কমতেছে কেন, কমতেছে কেন? আচ্ছা চলেন আমরা কমতেছে কেন এটার উত্তর দিই আগে। ভালো করে দেখবেন, এগুলা হচ্ছে এখানে কোনো রকেট সায়েন্স না, গণনার হিসাব। চলেন আমরা উপর থেকে হিসাব করি। শুধু দেখেন এইখানে এই যে আমি যে এই দিকে আসি, এই যে এটা, এই একটা আমি এই যে মার্ক দিলাম একটা, আমি আর একটু আগাইলাম, আর একটু আগাইলাম, এই একটা, আমি আর একটু আগাইলাম, আরো একটা, আমি আর একটু আগাইলাম, আরো একটা, আমি আরো একটু আগাইলাম, এটা অন্য কালার নিলাম এক। এই যে হলুদ কালার যেটা নিলাম সেটা একটু খেয়াল করবেন, এটা পুরোটার জন্য নিছি না, শেষের এক, এটা পুরোটার জন্য নিছি না, শেষের একটা। এবার আমি নিচ থেকে গণনা করব, চলেন নিচ থেকে গণনা করি। এই যে এটা, এটার জন্য একটা, আর একটু যদি আগাই তাহলে আরো একটা, আমি যদি আরেকটু আগাই আরো একটা, আমি যদি আরেকটু আগাই তাহলে আরো একটা। এখন দেখেন তো, আমি যদি আরেকটু আগাই যাই তাহলে পুরোটাই হয়, পুরোটাই একবার নিছি না আমি, পুরোটাই এখানে একবার নিছি না, তাহলে এই জন্য আমি আর আগাইতে পারবো না, তাহলে এখানে হলো চারটা, তাহলে এখানে পাঁচটা, এখানে চারটা। এবার বুঝতে পারছেন কেন কম হইলো? ওকে। রম্বসের নিয়ম, বর্গ যেভাবে হিসাব করছি রম্বস সেভাবে হিসাব করব। তাহলে যে এক, দুই, রম্বস আর বর্গের মধ্যে সম্পর্ক একই, রম্বসেরও চারটা বাহু সমান, বর্গেরও চারটা বাহু সমান। এক, দুই, তাহলে এই যে দুই আর দুই গুণ করে দেন কত হয়? চার। এই যে দুই আর দুই গুণ করলে কত? চার। এই এক আর এক গুণ করলে এক, তাহলে মোট কয়টা? পাঁচটা, পাঁচটা রম্বস আছে। বলেন তো এখানে চতুর্ভুজ কয়টা আছে? বলেন তো এখানে চতুর্ভুজ কয়টা? এই এক আর দুই যোগ করলে কত হবে? এই এক যোগ দুই, এর সাথে এক যোগ দুই, কয়টা? নয়টা। তাহলে নয়টার মধ্যে পাঁচটা যদি রম্বস হয়, রম্বস যদি পাঁচটা হয়, বাকিগুলো কি বলেন? রম্বস পাঁচটা হলে বাকিগুলো কি? আয়ত। বন্যা বলছে আয়ত, সর্বনাশ, আপনাদের তো জ্যামিতি ক্লাস নেওয়া লাগবে দেখি। আমি তো দেখতেছি আপনাদের জ্যামিতি ক্লাস নেওয়া লাগবে এখন। বাকিগুলো সামান্তরিক, বাকিগুলো সামান্তরিক। আয়ত হলে এখানে সমকোণ লাগবে, এখানে সমকোণ আছে। তাহলে নয় থেকে পাঁচ বাদ দেন, তাহলে চার, চারটা হলো সামান্তরিক, বাকি চারটা সামান্তরিক। তাহলে রম্বস, বর্গ, সামান্তরিক, আয়ত, সরি রম্বস, সামান্তরিক আর মোট চতুর্ভুজ একই রকম ভাবে আয়ত, বর্গ, মোট চতুর্ভুজ দুইটার ক্ষেত্রে নিয়ম একই। মিজান, শোনেন মিজান, আপনি হিসাব করে মোটটা যদি বের করতে পারেন, কিভাবে হিসাব করছেন এটা ব্যাপার না, হইলেই হবে। তাহলে এখানে মোট রম্বস কয়টা আছে? এক দুই তিন, এক দুই তিন, তাহলে তিন তিন গুণ করলে হবে নয়, দুই দুই গুণ করলে হবে চার, এক এক গুণ করলে হবে এক, তাহলে টোটাল 14টা। তাহলে মোট রম্বস 14টা। মোট চতুর্ভুজ কয়টা? এই এক যোগ দুই যোগ তিন, ছয়, আবার এক যোগ দুই যোগ তিন, ছয়, তাহলে ছয় আর ছয় গুণ করলে 36, মোট চতুর্ভুজ 36টা। তাহলে বাকিগুলো কি? বাকিগুলো সামান্তরিক। এই 36 থেকে 14 বাদ দিলে 22, 22টা হলো সামান্তরিক, 22টা সামান্তরিক। এখানে কয়টা সামান্তরিক আছে? এখানকার সবগুলোই সামান্তরিক। এখানে মোট চতুর্ভুজ যতগুলো সবগুলোই সামান্তরিক। জসিম থ্যাংক ইউ, কত দূর? থ্যাংক ইউ বহুদূর, এখনই মাত্র শুরু করলাম ক্লাস। এক দুই তিন, এক দুই, তাহলে এই যে এক দুই আর তিনের যোগফল হলো ছয়, এক আর দুইয়ের যোগফল হলো তিন, ছয় আর তিন যোগ করলে 18। আপনারা এত ছুটি ছুটি করতেছেন কেন? আমার তো ভালোই লাগতেছে হিসাব করতে, সত্যি আমার আমার ভালোই লাগতেছে হিসাব করতে। আপনারা শুধু শুধু খালি ছুটি ছুটি বলতেছেন। এখানে সামান্তরিক কয়টা আছে? আচ্ছা দাঁড়ান, এইটা এইটা হিসাব করে একটা ব্রেক দিব। এই শুনেন, আমি এটা হিসাব করে একটা ব্রেক দিব, ঠিক আছে? একটু অপেক্ষা করেন,
এই জসিম একটু অপেক্ষা করেন, এটা হিসাব করে একটা ব্রেক দিব। এখানে সামান্তরিক কয়টা আছে? 1 2 3, 1 2 3, 1+2+3, তাহলে 1 2 3 যোগ করলে 6, আবার 1+2+3, 1 2 3 যোগ করলে 6, তাহলে 6 আর 6 গুণ করলে 36।